আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সিঙ্গাপুরের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ যথেষ্ট ভালোভাবে তাদের প্রস্তুতিটা সেরেছে। ভুটানকে তারা যেভাবে আসলে 2-0 গোলে হারিয়েছে সেটার প্রশংসা আপনার করতে হবে। যদিও যেভাবে বাংলাদেশ শুরু করেছিল রেজাল্টটা আরও বড় হতে পারত। ফাইনাল থার্ডে আমরা কিছু ব্যর্থতা দেখেছি, তবে সব মিলিয়ে এক্সপেরিমেন্ট করারও সুযোগ ছিল এবং সেকেন্ড হাফে অলমোস্ট ভিন্ন একটা একাদশ নিয়ে কিন্তু হাবিয়ার ক্যাব্রেরা মাঠে নেমেছিলেন, বিশ্রাম দিয়েছিলেন। সেই বিবেচনা করে বাংলাদেশের এই অ্যাসাইনমেন্টটাতে যথেষ্ট পরিমাণ ভালো মার্কস তিনি পেয়েছেন, এটা নির্দ্বিধায় বলা যায়। সবচেয়ে আনন্দদায়ক ব্যাপার নিঃসন্দেহে দুটো গোল এবং নিজের ঘরের মাঠে প্রথম ম্যাচে হামজা চৌধুরী গোল পেলেন। কি অসাধারণ একটা হেডারের মাধ্যমে সেই গোলটা এলো। এর পাশাপাশি জামাল ভুঁইয়ার সেই সেট পিসটার কথা ভুলে গেলে চলবে না। অন্যদিকে সোহেল রানা ডিবক্সের বাইরে থেকে দারুণ ক্ষিপ্রতা একটা গোল করেছেন, দৃষ্টিনন্দন একটা গোল। এবং সাম্প্রতিক সময়ে তাকে কেন্দ্র করে যে অল্প বিস্তর বিতর্ক চলছিল সেটাতেও কিন্তু কিছুটা হলেও পর্দা দিতে পেরেছেন। সব মিলিয়ে হাবিয়ার ক্যাব্রেরা পরবর্তী ম্যাচের জন্য ফার্স্ট চয়েস 11টাও আমার কাছে তো মনে হয় প্রায় পেয়ে গিয়েছেন। আলাদা করে ফাহমিদুলের কথা বলতে হবে, কোনো গোল কিংবা অ্যাসিস্ট করেননি, তবে যতক্ষণ মাঠে ছিলেন তার হাই প্রেসিং এবং তার স্পিডটা চোখে পড়েছে এবং পরবর্তী সময়ে যত ম্যাচের সময় গড়িয়েছে একটার পর একটা দুর্দান্ত ক্রস কিন্তু এই ফাহমিদুল করেছেন। সব মিলিয়ে তার পারফরমেন্সটা আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ বলে মনে হয়েছে এবং ওভারঅল এটাই ফার্স্ট চয়েস 11 হিসেবেই যেটা আসলে খেলানো হয়েছে সেটার কাছাকাছি কিছু একটা সিঙ্গাপুরের বিপক্ষে হয়তোবা চেষ্টা করা যেতে পারে, দু একটা পজিশন বাদে। এবং আমার কাছে পজিটিভ যে জায়গাগুলো লিখেছে অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হামজা চৌধুরী যতক্ষণ মাঠে ছিলেন প্রায় 100% অ্যাকুরেসি, পাসিং অ্যাকুরেসি বজায় রেখেছে মাঠে। বাকি সকল প্লেয়ারদের সাথে হামজা চৌধুরীর যে স্পষ্ট একটা পার্থক্য রয়েছে সেটা বোঝা যায়। হামজা চৌধুরী যখন রাইট সাইডে একটু মুভমেন্ট করেছেন সে জায়গা থেকে কাজেম শাহ এবং এর পাশাপাশি জামাল ভুঁইয়া, যিনি কিনা এ ম্যাচে অনেকটা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের মতো রোলটা প্লে করেছেন, এবং রাকিব যখন ডান সাইডে মুভমেন্টটা করছিলেন তখন রাইট হাফ স্পেস জুড়ে বাংলাদেশের আক্রমণগুলো যথেষ্ট পরিমাণে দানা বেঁধেছিল। এবং এ জায়গা থেকে আসলে হামজা, কাজেম, মাঝে মধ্যে ওভারল্যাপ করে উপরে উঠে আসা রাইট ব্যাক পজিশনে খেলা তাজউদ্দিন, যিনি কিনা বেশ ভালো একটা ম্যাচ কাটিয়েছেন, এদের সৌজন্যে কিন্তু বাংলাদেশের রাইট সাইড, রাইট ফ্ল্যাঙ্কটা যথেষ্ট অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। ম্যাচের মাত্র কয়েক মিনিটের মাথায় বাংলাদেশ যে গোলটা পায় সেখানে জামাল ভুঁইয়ার অবদানের কথা আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি। এই স্পেশাল কিছু অ্যাবিলিটি এখনও সেট পিসে তার অসাধারণ পিন পয়েন্ট অ্যাকুরেসির জন্য জামালের এখনও গুরুত্ব আছে। শুধুমাত্র একজন প্লেয়ারকে সেখানে মার্ক করবে চলবে এমন একটা সিচুয়েশনে হামজা চৌধুরীকে ভুটান ডিফেন্স একেবারে মার করতে পারেনি। হামজা যে জায়গা থেকে রানটা মেক করেছেন, যেভাবে কানেকশনটা করেছেন তার মাথায়, হামজা চৌধুরী যে আসলে কতটা বড় মাপের ফুটবলার বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সেটা এই গোলটার একেবারে আপাতমস্তক লেখা আছে। এই হামজা মাঠে থাকলে বাংলাদেশের ওভারঅল কোয়ালিটি অনেকটুকু বেড়ে যায়। স্পষ্টত কোনো একজন ফুটবলার এত বড় পার্থক্য তৈরি করতে পারেন কিনা আমার জানা নেই। ফাইনাল থার্ডে রাকিব হোসেন বড় বড় মতো ক্ষিপ্ত ছিলেন, তবে বেশ কয়েকটা জায়গা থেকে ইনডিসিশনে ভুগেছেন। একই রকমের সিচুয়েশনে জামাল ভুঁইয়া ডিবক্সে ভুগেছেন এবং প্রতিপক্ষ গোলকিপারের প্রশংসা করতে হবে। একবার ফার্স্ট হাফে ফাহমিদুলের এবং পরবর্তীতে সম্ভবত ফাইমের শট ঠেকিয়েছেন এবং বাংলাদেশকে অন্তত আরও একটা গোল থেকে তিনি বঞ্চিত করেছেন। আমি আরও একবার ফাহমিদুলের প্রসঙ্গে চলে আসি। ডিবক্সের মধ্যে তার হাইট, তার ওভারঅল ফিজিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে তিনি অনেক গোল করতে পারবেন, এই জিনিসটা আমি এখনই বলছি না। তবে বাংলাদেশের লেফট ফ্ল্যাঙ্কে বিশেষ করে উইংয়ে যে জিনিসটা একটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে লাগাতার ক্ষিপ্রতার সাথে একই স্পিডে রান মেক করতে যাওয়া এবং সে ক্ষুদাটা ম্যাচের 90 মিনিট ধরে বজায় রাখা। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে ফাহমিদুলের যে স্ট্যামিনা আছে, যে একাগ্রতা বা ইন্টেন্সিটি আছে, সেই জায়গা থেকে তিনি বাকি প্লেয়ারদেরকে পেছনে ফেলবেন এবং 1 ভার্সেস 1 সিচুয়েশনে তার স্কিল যে বাকি উইঙ্গারদের চেয়ে অনেকটুকু ভালো সেটা স্পষ্টত কিন্তু বোঝা গিয়েছে আমার কাছে এই একটা ম্যাচের পারফরমেন্স দেখে। এখন আমি কনক্লুশনে না আসলেও ফাহমিদুল যে জাতীয় দলের আশেপাশে থাকবেন, লম্বা সময় ধরে থাকবেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। সোহেল রানার কথা বলতে হবে, অনেক লম্বা একটা সময় পরে একটা খুবই ভালো মানের পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে গোলে তার ওই চেষ্টাটার অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করতে হবে। যখন সমালোচনা করি তখন সমালোচনার জায়গা যেমন থাকে তেমনি প্রশংসা করতে হবে। তবে তাকে পুরো ওই পজিশনটাতে ফিক্স রাখা মানে হচ্ছে ভবিষ্যতে হয়তোবা সমিত সোম সেই পজিশনটাতে আসবেন। তবে সেটা যাই হোক, যথেষ্ট ব্যাকআপ যে আছে এই জিনিসটা একটা ভালো লাগার মতো ব্যাপার। ডিফেন্সে মিতুল মার্মা একেবারে শেষ মুহূর্তে এসে একটা গোল লাইন থেকে সেভ করেছেন কিংবা ক্লিনশিট রাখতে অবদান রেখেছেন। তবে বদলি হিসেবে একাধিক প্লেয়াররা যখন নেমেছেন, সেটা ফাইম হন কিংবা ইব্রাহিম হন, মোরসালিন হন, তাদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। আমার কাছে মনে হয় নাম্বার
নাম্বার 9 পজিশনে আলামিন ভবিষ্যতে একটা ভালো অপশন হতে পারেন। সব দিক থেকে বদলি প্লেয়ারদের কাছ থেকে যদি আরেকটু গোছানো ফুটবল দেখা যেত তাহলে হয়তো বা 16 আনা একটা পরিপূর্ণতা এই ম্যাচে পাওয়া যেত। তবে সেটা যাই হোক, ওই যে ফার্স্ট চয়েস 11-এর কথা ম্যাচের আগেও বলছিলাম, সেটার কাছাকাছি কিছু একটা হাবিয়ার ক্যাবরেরা এই মুহূর্তে পেয়ে গিয়েছেন। এটাই স্বস্তির ব্যাপার। একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছেন হামজা চৌধুরী। আরও একবার ফাহমিদুলের একটা প্রমিজিং পারফরমেন্স দেখলাম। জামাল ভুঁইয়ার অনেক দিন পরে একটা অ্যাসিস্ট, একটা খুবই ভালো মানের পারফরমেন্স। মিডফিল্ডে সোহেল রানা, ডিফেন্সে তাজউদ্দিন, অন্য ফ্ল্যাঙ্কে সাদ, কাদেম শাহ, এদের পারফরমেন্স ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। বড় মতো ডিফেন্সটাও কিন্তু যথেষ্ট গোছালো বলে মনে হয়েছে। সামনে আরো ভালো কিছু আশা করছি। ধন্যবাদ সবাইকে।